এসআইআর নিয়ে আমরা এর আগে আপনাদের বহুদিন ধরেই কাজকর্ম আন্দোলন দেখেছি। এসআইআরকে কার্যত এনআরসি এইভাবেই আপনারা বলেছেন। এর আগে বিগত দিনেরও একটা ইতিহাস রয়েছে, 2019 সাল থেকে এনআরসি বিরোধী মুভমেন্ট ইত্যাদি, সেই আলোচনাগুলোতে আমরা আসবো। তো এই মুহূর্তে আমরা দেখছি এসআইআর চালু হয়ে গেছে। আগামী 4 নভেম্বর থেকে একদম যাওয়া শুরু হবে এলাকায় এলাকায়। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন এখন কি করা দরকার? এসআইআর তো আমরা জানতে পারলাম 24শে জুন এই বছরে, যখন বিহারের নোটিফিকেশানটা জারি হলো। এই বিহারের নোটিফিকেশান জারি হওয়ার মধ্যে দিয়ে ওরা যেটা করলো সেটা হচ্ছে একটা নতুন জিনিস আমদানি করলো বলে সারা ভারতবর্ষে মানুষের কাছে পৌঁছলো এটা। এবং এসআইআরের ক্ষেত্রে আমরা প্রথমে একটা কথা খুব পরিষ্কার বলে নিতে চাই, এবং সব জায়গাতে আমরা এটা বলছি, এসআইআরের যে কথা ইতিমধ্যে নির্বাচন কমিশন বলেছে যে তারা 13 বার নাকি এসআইআর করেছে 52 সাল থেকে, এবং লাস্ট এসআইআর করেছে 2002 থেকে শুরু করে 2005 অবধি। 2002-এ কিছু রাজ্যে হয়েছে, 2003-এ হয়েছে কিছু রাজ্যে 4-এ, কিছু রাজ্যে 5-এ, এইভাবে হয়েছে। সব শেষে বোধহয় হয়েছিল অরুণাচলে। এক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে ওরা একবারের জন্য এসআইআর করেনি, কোনো দিনও এসআইআর হয়নি। যেটা করেছে, এমনকি ওদের যে ডসিয়ার ওরা বার করেছে, সেই ডসিয়ার থেকে খুব পরিষ্কার যে রিভিশন কী হয় সেটা যেমন জানা যাচ্ছে, তার সাথে এসএসআরের কথা ওরা বলেছে, উল্লেখ করেছে, স্পেশাল সামারি রিভিশনের কথা বলেছে, নট ইন্টেন্সিভ রিভিশন। এই ইন্টেন্সিভ রিভিশনে কী প্রয়োজন পড়লো এটা কিন্তু কোনো যুক্তি দিয়ে এখন অবধি বলতে পারেনি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা এটাকে পরিপূর্ণভাবে মনে করছি যে এটা হচ্ছে কনস্টিটিউশনের বিরোধী। আমরা মনে করছি বেআইনি। যে আইন তারা তৈরি করেছে, যে আইন নির্বাচন কমিশনকে চালানোর জন্য বা নির্বাচন পরিচালনার জন্য তৈরি হয়েছিল 1950-এ, 1951-তে, যার কিছু সংশোধন হয়েছে, সেই আইনের পরিপন্থী বলেও মনে করছি, যেখান থেকে আমরা এটা বিরোধিতা করছি। আমরা মনে করি যে এসআইআরকে রোল ব্যাক করতে হবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, পিপল কোন চোখে দেখছে, পিপল কিন্তু এখন দৌড়ে বেড়াচ্ছে, দিশেহারা অবস্থা মানুষের। এবং এই প্রথমবার দেখা গেল যে ইলেকশন কমিশন ভারতবর্ষের 150 কোটি নাগরিকের মধ্যে যদি প্রায় 90 কোটি মানুষের ভোটাধিকার আছে বা তার বেশিও হতে পারে, সেই মানুষগুলোকে সবাইকে সন্দেহের তালিকায় ফেলে দিল। এবার এই যে সন্দেহের তালিকায় ফেলে দেওয়া, এটার আমরা বিরোধিতা করছি। এটা করতে পারে না, এটা ওর রাইট নেই। কিন্তু গাজোয়ারি করে করা হচ্ছে, মানুষকে এরকম ভয় ধরানো হচ্ছে যে যদি ভোটাধিকার না থাকে তাহলে তোমার নাগরিকত্ব চলে যাবে, এবং সেটা নিয়ে বিজেপি বিভিন্ন জায়গাতে শিবির করছে, এখানে ধোঁকা দিচ্ছে মানুষকে ভুল বোঝাচ্ছে, তাদের কাছে পয়সা নিয়ে তাদেরকে নাগরিকত্ব দেবে বলছে। তার মানে বিজেপি কিন্তু স্বীকার করে নিচ্ছে যে যদি ভোটাধিকার না থাকে তাহলে নাগরিক, তার মানে এসআইআরের মাধ্যমে আসলে নাগরিকত্বেরই মানে ভেরিফিকেশান হচ্ছে, যেটার আমরা বিরোধী। আমরা মনে করছি যে এই ভেরিফিকেশান করতে তুমি পারো না। এবার আমরা যেটা নির্বাচন কমিশন বলছে তার কথাই বলি। এই তুমি একটু আগে বললে যে ওই এনআরসি আন্দোলনে আমাদের একটা বড় দাবি ছিল সংবিধানের 326 ধারা। 326 ধারাতে কারা ভোটাধিকার পাবে, কারা ভোটার, যারা সিটিজেন, যারা নাগরিক। তার মানে আমরা তখন বলেছিলাম যার কাছে এপিক কার্ড আছে সেই হচ্ছে নাগরিক, কারণ তুমি তো তাই বলেছো এটা। তখন স্বরাষ্ট্র দপ্তর বা ইউনিয়ন গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট তারা কিন্তু কিছুতেই এটা মানতে চায়নি। তারা বলেছিল না, ভোটার কার্ড নাগরিকত্ব নিয়ে নয়। তাহলে আজকে তুমি ভোটার কার্ডকে সেইভাবে বিচার করছো কেন, যেটা নাগরিক কি নাগরিক নয়, ওই 326 ধারা মতো হবে কি ঠিক করছে। তার মানে তারা তাদের যখন সুবিধা হবে তাদের মতো করে এটাকে সাজানোর চেষ্টা করছে, আমরা তার বিরোধিতা করছি। আসামে কিন্তু প্রথমে ডি ভোটার করা হয়েছিল, মানে যে ধাপগুলো ফলো করা হয়েছিল, বা আমিও আসামের একজন কর্মী কমল চক্রবর্তীর কাছ থেকে শুনছিলাম, ডি ভোটার করার পর তাদের ফরেনার্স ট্রাইব্যুনালে ডাকা, এবং তারপর সেখান থেকে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া এবং ডিটেনশন দেয়। তো এই জায়গা থেকেও হয়তো একটা আতঙ্কের পরিবেশ হওয়াটা খুব স্বাভাবিক, যে এখানে ডি ভোটার করে দেওয়া হলেই তারপরের ধাপ আসলে নাগরিকত্বের উপর আঘাত। এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আজকেও দেখুন বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বিশেষ করে মতুয়া যে অধ্যুষিত এলাকাগুলোতে
শুধু মতুয়া বলে খবর করছে, আসলে দলিত একটা বড় অংশ বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে এসেছে, আমরা সকলেই জানি, এবং সেটা খুব শুধু 50-70-এর দশকেই নয়, পরেও এসেছে বিভিন্ন কারণে, শুধু ধর্মীয় নিপীড়ন নয়, তারা নিজেরাও অনেকেই স্বীকার করেছেন, নানা কারণে তারা এসেছেন। যেহেতু এখানে বাংলা একটা জাতিকে টুকরো করা হয়েছে, তার আত্মীয় স্বজন দুই পাড়ে আছে, এরকম বহু কারণ রয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে তারা হিন্দুত্বের সার্টিফিকেট খুঁজছে, তার জন্য একটা দালাল চক্র কাজ করছে। এবার এই অংশের নেতাদের সেই 2019 সাল থেকে একটা দাবি ছিল যে আমাদের নাগরিকত্ব দিতে হবে এবং সকলকেই নাগরিকত্ব দিতে হবে। এখন রিসেন্টলি তারা এই দাবিটাকে এইভাবে ফর্মুলেট করেছেন যে এখন বসবাসকারী সকলকেই নাগরিকত্ব দিতে হবে। তো এই দাবিতে আন্দোলন না করলে বাকি সমস্ত কিছুই আসলে দাঁড়াবে না, কারণ আমরা তো কখনোই কোনো কাগজ দেখাতে পারবো না, এবং এসআইআরে সত্যি বাদ যেতে পারেন তারা। এবং বিজেপি তো পরিষ্কার যখন ক্যাম্পও করছে, সিএএ ক্যাম্প, তারা বলছে যে এসআইআরে বাদ গেলে তুমি সিএএতে পরে নাগরিকত্ব নেবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয়, মানে আগেও শুনেছি আমরা এই দলিত নেতাদের পক্ষ থেকে একটা অভিযোগ রয়েছে যে নো এনআরসি মুভমেন্টের ধারায় আমাদের বক্তব্য বা আমাদের উদ্বাস্তুদের যে ডিমান্ড সেগুলোকে খুব একটা অ্যাড্রেস করা হয়নি। এইটা এই উদ্বাস্তু আন্দোলনের নেতাদের সাথে একটা মানে দলিত আন্দোলনের নেতা দুটো আলাদা জিনিস, দলিতদের সমস্যা, দলিত আন্দোলনের নেতা দুটো আলাদা জিনিস। এটা আমরা ভারতবর্ষে বহু জায়গাতে দেখেছি, সে মায়াবতী থেকে আরম্ভ করে অনেককেই দেখা গেছে তারা দলিত আন্দোলনের নেতা হিসেবে কী করতে পারে না পারে। উদ্বাস্তু আন্দোলনের নেতারা মনে করতে আরম্ভ করেছিল, যেটা এখনও মনে করেন, যেটা এটা হচ্ছে তাদের ফোর্টে, উদ্বাস্তুদের নিয়ে, দলিতদের নিয়ে, এদেরকে নিয়ে কথা বলার, মতুয়াদের নিয়ে কথা বলার, তারাই হচ্ছে একমাত্র অধিকারী, আর কোনো স্টেক হোল্ডার। এইটা খুব ভুল ধারণা, মানুষ কারণ না। সবচেয়ে বড় কথা যেটা, ওরা তো উদ্বাস্তুদের, আমরা তো কাউকে উদ্বাস্তুই মনে করি না, আমরা মনে করি যেটা এরা এই দেশেরই মানুষ। আজকে আমাকে যদি কোনো কারণে কলকাতায় কোনো উৎপীড়নের মধ্যে পড়ে আমাকে যদি এখান থেকে বর্ধমানে চলে যেতে হয়, বা আমাকে এখান থেকে ভিলাই চলে যেতে হয়, তাহলে কি আমি উদ্বাস্তু হয়ে যাব? যে দেশটাকে ভেঙে, আসলে যে বাংলাটাকে ভেঙে তোমরা দুটুকরো করেছো, এরা সেই বাংলারই মানুষ, এবং এরা যে জায়গাতে গেছে সেই জায়গা থেকে আজকে তো মানে আমার সোনার বাংলা গাইলে পড়ে তাকে দেশদ্রোহী বলা হচ্ছে। এদের বক্তব্য ফ্যাসিস্টদের একরকম। উদ্বাস্তু আন্দোলনের নেতারা যারা, তারা এই যে ডিমার্কেশন করছে, আমরা এই ডিমার্কেশনের মধ্যে থাকতে চাই না। আমরা তখনই বলেছিলাম, এবং একমাত্র নো এনআরসি মুভমেন্ট তখন আমরা গড়ে তোলার সময় আমরা এই দাবি তুলেছিলাম, আজকেও সেই দাবিতে যারা এই উপমহাদেশে জন্মগ্রহণ করেছে, যাদের পূর্বপুরুষ এই উপমহাদেশে বড় হয়েছেন, জন্মেছেন, তারা প্রত্যেকে এখানকার নাগরিক, সে পাকিস্তানে হোক, এখানে হোক, আর বাংলাদেশে হোক। আসলে এই যে ভাগাভাগি, এটা তো মানুষ করেনি, করেছে তো শাসক, তো তার দায়িত্ব তাদেরকে নিতে হবে, আমরা কেন নিতে যাবো এটা? এবং আজকে আমরা খুব মানে জোরের সঙ্গে একটা কথা বলি, আমরা তখনও যে স্লোগান রেখেছিলাম, আজকেও সে স্লোগান, ভারতবর্ষে বসবাসকারী প্রতিটা মানুষকে নাগরিকত্ব দাও, নিঃশর্ত নাগরিকত্ব দাও, প্রশ্নবিহীনভাবে নাগরিকত্ব দাও। এই জায়গাটা করতে গেলে ওরা এটা করে। এসআর নিয়ে কোথায়, আমি খুব পরিষ্কার বলছি, এসআর নিয়ে কি গুজরাটে কিছু হবে, খুব একটা তেলেঙ্গানাতে কিছু হবে? এসআর ইস্যু করে ওখানে ওই যে বিভিন্ন যাদেরকে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার বলি বা লেবার, তারা যে ওখানে চলে গেছে, আজ থেকে বহু বছর আগে গেছে, তাদেরকে খোঁজাখুঁজি করা যাবে, তাদেরকে বিরক্ত করা হবে বারবার করে, তাদেরকে ঠেসে ধরা হবে দেয়ালের মধ্যে। বিহারেও তাই হয়েছে। সেই ক্ষেত্রে আমার খুব পরিষ্কার বক্তব্য, এসআইআরের একমাত্র ওদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি। এই বাঙালি বললে আবার আমাদের অনেক বামপন্থী, কোটানকোট বামপন্থী নেতারা আমাকে বা অন্যদেরকে প্রাদেশিক বলে দাগিয়ে দেয়, কিন্তু ফ্যাক্ট যেটা সেটা বলো। এনআরসি হয়েছে আসামে এনআরসির মূল লক্ষ্য কারা? ওই যে 19,06,657 জন মানুষ, তার মধ্যে 18 লাখের উপরে 18.5 লাখের মতো মানুষ, তারা হচ্ছে মানে বাঙালি সবাই। এবং তার মধ্যে যে হিন্দু বীর হিসাবে
অমিত শাহ এবং নরেন্দ্র মোদী গিয়ে বলেছিলেন যে আমরা সবাইকে, আমাদের হিন্দু ভাইদের কোনো চিন্তা নেই, সবাইকে আমরা নাগরিকত্ব দেবো, সবার নাম এনআরসি থাকবে। 12.5 লক্ষ মানুষ যারা হিন্দু জনগোষ্ঠীর মানুষ, তারা এই মতুয়ারা, তারা এই নবশূদ্র সম্প্রদায়ের মানুষ, দলিতরা, তারা সমস্ত ওখানে আক্রান্ত হয়েছে। মুসলিমরা কত? প্রায় 5.5 লক্ষের মতো ওখানে মুসলিমরাও আক্রান্ত হয়েছে। আমরা বলছি এই টোটাল মানুষটা হচ্ছে বাংলার মানুষ। আমরা হঠাৎ করে বললাম না, হঠাৎ করে আমরা সব হিন্দু মুসলমান হয়ে গেলাম, এতদিন তো দিব্যি ছিলাম। এবং যে ভোটটা ছিল আমাদের কাছে, আমি মনে করি এখনও নির্বাচন হচ্ছে মানুষের কাছে, নাগরিকের কাছে একটা উৎসব, এবং এটাই একমাত্র উৎসব বলে আমার মনে হয়, যেটা জোরের সঙ্গে বলা যায় এটা একটা অসাম্প্রদায়িক উৎসব, কোনো একটা বিশেষ ধর্মের উৎসব নয়। এখানে শিখ বলো, হিন্দু বলো, মুসলমান বলো, খ্রিস্টান বলো, সবাই এক লাইনে গিয়ে দাঁড়ায়। একটা ভোটের সবার কিন্তু একই রকম অধিকার, কারুর কম কারুর বেশি নয়, কারুর ডান দিকে কারুর বাঁ দিকে না, সবার একই অধিকার আছে। সেই অধিকার নিয়ে সবাই মিলে নির্বাচনে যেত। আজকে যেটা হচ্ছে, এটার উৎসবের এটা আজকে ভয়ের বাতাবরণ তৈরি করছে, ভীতি তৈরি করছে। এই অবস্থাটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং গণতন্ত্রের এই যে যতটুকু আছে, অনেকে বলতে পারে গণতন্ত্র কোথায় মশায়, এখানে কি সাধারণ মানুষ তার কথা বলতে, মানে যতটুকু আছে সে ভোটটা দিতে পারে, সে ভোটটা দিতে পারে, সে কথা বলতে পারে, কথা বলতে দেয় না, সেটা তো আলাদা কথা। তার জন্য মুভমেন্ট করা দরকার, সেই জন্য মানুষকে রুখেও দাঁড়াতে হবে। কিন্তু তার এই অধিকারটা সংবিধানসম্মত অধিকার, আমার সেই অধিকার কেড়ে নেওয়া, এইটা কখনোই মেনে নেওয়ার জায়গাতেই যাও না। এবং যেখান থেকে আমরা বারবার করে বলছি, আমরা শুধুমাত্র মতুয়াদের, শুধুমাত্র নবশূদ্রদের, শুধুমাত্র দলিত এইভাবে দেখে বলছি না, আমরা বলছি যে মানুষগুলো এখানে বাস করছে তাদের প্রত্যেককে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আইনগতভাবে, মানে অনেক লেখাপত্রে বা বক্তব্যে, যেমন আপনাদের বক্তব্যেও এসছে আগে, যে নাগরিকত্ব যে আইন 1955 যে মূল আইন যদি ধরি বা সংবিধান, সেখানে কি পরবর্তীকালে যে মানুষগুলো এসছে এই উপমহাদেশ ভূখণ্ড থেকে, তাদের সকলের নাগরিকত্ব সুরক্ষিত হচ্ছে ওই আইনগুলোর মোতাবেক, না নতুন আইনের প্রয়োজন আছে? না, নতুন আইনের বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে 55 সালের ইয়েতে বরং দু একটা জিনিস বাদ দিতে পারলে, ওখানে যেমন কাট অফ ডেটের ক্ষেত্রে যা করা হয়েছিল সেই সমস্ত ব্যাপারগুলো তুলে দিয়ে শুধু ওই আইনে যদি একটি সংশোধনী আনতে পারে, আমার আমি খুব কী বলবো, সরাসরি তোমাকে বলছি যে যারা ওই সময় কিন্তু এটা লেখা ছিল যে যারা এই উপমহাদেশের নাগরিক, তাদের সন্তান সন্ততিরা এখানকার নাগরিক হিসেবে চিহ্নিত হবে। এবার সেটা যদি পাকিস্তানে যায় পাকিস্তান, ইন্ডিয়াতে আসে ইন্ডিয়া, বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশ। কিন্তু আমরা বলছি এই বেড়াটাও ভাঙো, এই বেড়াটাও ভাঙো। আজকে আমি এখান থেকে গিয়ে আরামসে আমি আমেরিকান সিটিজেনশিপ দিতে পারবো, আমি এখান থেকে গিয়ে ব্রিটেনের সিটিজেনশিপ নিত, কিন্তু আমি পারবো না কোথাকার, বাংলাদেশের নিতে। বাংলাদেশের মানুষটা চীনে গিয়ে সিটিজেনশিপ নিয়ে নিতে পারে, বাংলাদেশের মানুষটা পাকিস্তানে গিয়ে পারে, শ্রীলঙ্কা গিয়ে পারবে, মায়ানমারে গিয়ে হয়তো পারবে না কোথায়, এই বাংলাতে এসে। এই যে ভাগটা, এই ভাগটা কিন্তু আমরা করিনি, এই ভাগটা করেছে শাসক, এবং শাসককে এর দায় নিতে হবে। এবং আমরা সেখান থেকে খুব পরিষ্কার বলছি, সিটিজেনশিপ যে আইন আছে প্রথমে সেইটাকে রক্ষা করো। এই 2003-এর যে সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটাকে অবিলম্বে বদ্ধ করতে হবে, এটাকে বাদ দিতে হবে, নাকচ করতে হবে। 2003 যদি হয়ে যায় তাহলে 2015, 2019 এই সমস্ত ব্যাপারগুলো বাদ চলে যাবে। 2009 যে রুল সেটা বাদ চলে যাবে। 2024-এ যে ওরা 2019-এর সিএর যে রুল করেছে সেগুলো সব বাদ চলে যাবে। এবং এগুলো বাদ গেলে এই যে ভণ্ডের দল, এই যে এখানকার যে বিজেপির নেতারা আছে যারা আজকে শিবির করছে, তাদের এই দুর্নীতিটাও বন্ধ হয়ে যাবে। এবং কারণ তারা মানুষকে ভয় দেখিয়ে তো রাজনীতি করছে। মানুষকে ভয় দেখাচ্ছে কেন? এখন মানুষকে ভয় পেয়ে মানুষজন তোমার কাছে যাচ্ছে, এটা করছো কেন তুমি? এই জিনিসটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। বাঙালি প্রশ্ন করলেন, বাংলাভাষী মানুষ সারা দেশেই আমরা দেখলাম এই কিছুদিন আগে, ঠিক এই এসআইআর হওয়ার বিহারে যখন হচ্ছিল প্রায় সমসময়, তারা কিন্তু বাংলা ভাষা বলার জন্যই কিন্তু পুশব্যাকের শিকার হচ্ছিল। তা আপনার কি মনে হয় দুটো বিষয় কোথাও যুক্ত? তাদের কিন্তু ডকুমেন্ট অনেকের আছে বা অনেকের নেই, একদম যুক্ত। আমি বলছি, এই যে আমি বললাম না যে বাঙালিকে আটক করা, পুলওয়ামার ঘটনা ঘটেছে, সেটা আমরা সেই সময় এই সময় দেখলাম যে কি ওটা হওয়ার পরে একটা মুসলমান বিরুদ্ধে হাওয়া যেন উঠতে আরম্ভ করলো।
এইবার পহেলগাঁওতে যেটা হয়েছে, পহেলগামে হত্যাকাণ্ড পরে অ্যাট্যাক্ট হলো কারা সারা ভারতবর্ষ জুড়ে? বাঙালিরা। সেটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েছেই, তার সাথে দিল্লি রাজস্থানের মতো জায়গাতে, দিল্লির উপকণ্ঠে গুরগাঁওতে, সেখানে হিন্দু জনগোষ্ঠীর মানুষ, তারা বাঙালি হিন্দু, তারা ওখানে গিয়ে অ্যাটাক্ট হয়েছে, তারা ফিরে আসতে বাধ্য হয়েছে, ডিপোর্ট করার জন্য ধরেছে, তাদেরকে ডিপোর্ট করেনি। কিন্তু এই যে সারা ভারতবর্ষব্যাপী একটা হাওয়া তোলার চেষ্টা হলো যে পেহেলগাঁও কাণ্ড যেন বাঙালিরা গিয়ে ঘটিয়েছে ওখানে, আমরাই যেন গিয়ে ওখানে ওই গুলি চালিয়েছি, আমরাই ওখানে সমস্ত প্ল্যান করেছি, আমরাই ওদেরকে ডেকে নিয়ে এসেছি। এই যে একটা হাওয়া তৈরি করা হলো, এবং বাঙালির মাত্রই হচ্ছে দেশদ্রোহী এই জায়গাটা। আমি তার পরেই গেছিলাম মহারাষ্ট্রে দেখেছি প্রচুর মানুষ, আমরা যেখানে কাজ করি, আমাদের ভাঙন্নি যেখানে কাজ করি মালদাতে, সেখানে আমরা দেখছি প্রচুর মানুষ তারা ফিরে এসছে মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, ছত্তিশগড় থেকে, কোথা থেকে না, সব জায়গাতে ফিরে এসছে। কিন্তু এই মানুষগুলোর এখানে থাকার কোনো উপায় নেই, তারা আবার বেশ কিছু লোক আবার ফিরে গেছে। কিন্তু এই যে অবস্থাটা তৈরি করে যে আমার কনস্টিটিউশন বলছে আমি যে কোনো জায়গাতে যেতে পারি, ফান্ডামেন্টাল রাইট আমার, আমি যে কোনো জায়গাতে গিয়ে থাকতে পারি, বাস করতে পারি, আমার যে কোনো মত প্রকাশের অধিকার আছে। আর এই পলিটিক্যাল পার্টি যেটা করছে বা ফ্যাসিস্টরা যেটা করছে, এই ফান্ডামেন্টাল রাইটগুলো সব আবার সাসপেন্ড করে দিচ্ছে, সব কেড়ে নিচ্ছে ওরা। আপনার মনে হয় নির্দিষ্ট পেহেলগাঁওয়ের ঘটনার সাথে যুক্ত, না বাংলাদেশের গত বছর থেকেই একটা প্রচার কিন্তু ছিল এইগুলো শুধুমাত্র বাংলাদেশের ঘটনা বা না, বাংলা বিদ্বেষী ব্যাপারটা আজ থেকে না, এটা বহুদিন ধরে হয়েছে। এই যে আসামে এনআরসি আমরা এনআরসি জানলাম কখন? 2018-তে, আসামে 18-এর শেষের দিকে বোধহয়, আসামে একটা প্রভিশনাল লিস্ট বেরোলো যে লিস্টের বাইরে কারা। 2013-তেই রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে আপডেশনের কাজটার জন্য বললো যে ওরা সুপারভাইজ করবে। কী সুপারভাইজ করেছে আমরা জানি না এখনও, সুপারভাইজ কিছু করেছে কিনা জানি না, কিন্তু রঞ্জন গগৈ রাজ্যসভার মেম্বার হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে সেই সময় আমরা জানতে পারলাম যে এনআরসি বলে একটা বস্তু আছে। এনআরসি বস্তুটাকে প্রথমে দেখলাম 40 লাখ মানুষকে বাদ দিল, তারপরে যেটা হলো সেটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট লিস্ট বার করলো, সেটা করে প্রায় 41 লাখের উপরে মানুষকে বাদ দিয়ে দিল। কিন্তু ফাইনাল লিস্ট, এবার ওটা নিয়ে মুভমেন্ট হলো, মানুষ কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করলো। 700 কোটি টাকা সরকার যদি খরচ করে থাকে, মানুষ 1200 কোটি টাকা খরচা করলো যে কাগজ তৈরি করার জন্য। এই কাগজপত্র দৌড়াদৌড়ি যখন হলো, বিভিন্ন কেস হলো, বিভিন্ন জায়গাতে আওয়াজ উঠতে লাগলো, বেঙ্গলে আমরা আওয়াজ তুলতে শুরু করে দিলাম। কারণ আমাদের বুঝতেই পারছেন ওখানেও বাঙালিরা অ্যাট্রাক্ট হচ্ছে, এখানেও তারা হবে। এবং এখানে এসে অমিত শাহ এসে নকশালবাড়িতে দাঁড়িয়ে বলে গেলেন, এবং আরেকটা বোধহয় এখানে বীরভূম বা কোথাও এসে বলে গেলেন যে এই ঘুষপেটিয়া যারা আছে তারা ওই পোকার মতো তাদেরকে টিপে মারা হবে। তার মানে আমরা বুঝে গেলাম যে এবার লক্ষ্য হচ্ছে আসলে পশ্চিমবঙ্গ, এবং এই লক্ষ্যটা হচ্ছে মূল কারণ হচ্ছে কি বাঙালিদেরকে শায়েস্তা করতে হবে, বাঙালিদেরকে একটা কোণঠাসা করার জায়গা থেকে। কারণ বাংলা চিরকালই, আজকে থেকে না, সেই মোগল পিরিয়ড থেকে যদি দেখি, বাংলা চিরকালই এই যে বহিরাগত ক্ষমতাবানদের বা কি বলবো তোমাকে, যারা চাপ তৈরি করে বা একটা সাম্রাজ্যবাদী শক্তি মতো, এদের বিরুদ্ধে বাংলা কিন্তু চিরকাল, এবং মুঘল আমলও দেখতে পাবে তুমি, সুলতানি আমলও দেখতে পাবে তুমি, যখন আমাদের এখানে ইয়েরা এসেছিল কী বলে ওই মহারাষ্ট্রের ইয়েদের বর্গীদের বিরুদ্ধে সব জায়গাতে কিন্তু বাঙালিদের একটা প্রতিস্পর্ধী একটা জায়গা তৈরি আছে, সেইখানে এইটাকে ভাঙতে হবে, এটা হচ্ছে ওদের জায়গা। তবে একটা বিষয় ইতিহাসের কথা এখন উল্লেখ করলেন, আমি একটা প্রশ্ন করি যে বাংলায় ধরুন বাংলা ভাষার বিকাশের পিছনে বাংলার যে হুসেন শাহর যে সুলতানি যে শাসন বা তাদের এখানে থেকে যাওয়া, তাদের এখানকার মানুষ হয়ে ওঠা, বিশাল ভূমিকা তাদের উত্তরাধিকার, বিশাল ভূমিকা। সেই জায়গা থেকে আমার মনে হয়, এটা আমার বক্তব্য এবং প্রশ্ন একই সাথে, সেটা হচ্ছে ইতিহাসকে ধরুন আমাদের আজকের যে ফ্যাসিস্টরা তারা যেভাবে দেখাচ্ছেন যে মুঘল যুগ, সুলতানি যুগ বহিরাগত,
সেটার থেকে একটা আলাদা ন্যারেটিভও কিন্তু এখন উঠে আসছে। ধরুন বেশ কিছু ঐতিহাসিক অর্ডার ইসলামিক তারা কিন্তু এটা পরিষ্কার ডিনাই করছেন যে মুঘল শাসন বা সুলতানি শাসনকে ব্রিটিশ শাসন থেকে আলাদা করে আমাদের একদমই তাই। শাসনকে আমরা যেভাবে বহিরাগত বলবো, এগুলো ওরা এখানে এসে থেকেছে, তাহলে তো আর্যরাও বহিরাগত, সবটাই বহিরাগত ওদের। এবং এইটা আমরা দেখি না। আমার যে বক্তব্যের জায়গাটা হচ্ছে যে যখনই তারা একটা আক্রমণের মুখে পড়েছে তখন আমরা এটা রেজিস্ট করার চেষ্টা করেছি। যেমন বর্গীতেজকে রেজিস্ট করেছে, বর্গীতেকে রেজিস্ট করলে কোথায় করছে? আমাদের এখানকার মুর্শিদকুলি খা তারা এটাকে করছেন। আমাদের জায়গাটা হচ্ছে যে এইটাকে ভাঙতে হবে বলে ওরা ঠিক করলো। এবং 31শে অগস্ট 2019-এ যখন ফাইনাল লিস্ট বেরোলো তখন ওই 19 লাখ মানুষকে বাদ দিল। সবচেয়ে বড় মুভমেন্টটা কোথায় হলো? বেঙ্গলে 19-এর আগে 2019-এর ডিসেম্বরে সবচেয়ে বড় মিছিল হলো। তার আগে যদি দেখি 15-16 ধরে মালদা মুর্শিদাবাদে বিশাল রেলওয়ে লাইন উপরে ফেলার মতো ঘটনা, বাস পোড়ানোর মতো ঘটনা, বন্ধের মতো অবস্থা, এগুলো তৈরি হয়ে গেছিলো। তার মানে রেজিস্ট্যান্সের একটা যে আবহ এটা তৈরি হলো, যে এইটাকে যে করে হোক ভাঙতে হবে, এটা হচ্ছে ওদের লক্ষ্য। এসআইআর নিয়ে এসে আমি বারবার করে বলছি, এসআইআরে কোনো রাজ্যে কোনো মানুষের কিছু হবে না এক্সেপ্ট বাঙালি। এবং এই বলার পেছনে এটাকে স্বীকার করে নেওয়ার মধ্যেই কিন্তু বুদ্ধিমত্তা কাজ করে। কারণ আমি যদি স্বীকার করে তাহলে আমি রোগটা বুঝতে পারবো, আমি তাকে প্রতিষেধক কী দিতে হবে সেটা ঠিক করতে পারবো। আচ্ছা, একটু আপনার অভিজ্ঞতার দিকে আসি। বা মালদার আগে একদিন বলছিলাম মালদা এলাকায় আপনি যখন গেছেন, দেখেছেন এবং সার্ভে করেছেন, ওখানকার মানুষের হাতে ডকুমেন্ট নেই বা এই যে 11টা নথি চাওয়া হচ্ছে নেই, এই মানুষগুলো কি বলছে বা তাদের সার্ভে করে আপনারা কী পেয়েছেন? না, বাংলাদেশের সমস্যাটা মালদার সমস্যাটা আরও ইউনিক সমস্যা। ভাঙনে যেটা হয়েছে প্রায় 70টা মৌজা, এবং সেটা প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে 70টা মৌজা জলের তলায় গঙ্গায় চলে গেছে। জলের তলায় চলে যাওয়া মানেই হচ্ছে 2000 সালে একটা আইন হয়। তার আগে আমাদের যে ল্যান্ড রিফর্মের যে আইন ছিল সেখানে ছিল সেটা হচ্ছে 11 নম্বর ধারা ছিল, যেখানে বলা হতো যদি কোনো জমি, তোমার জমি আছে নদীর ধারে বা নদী কেটে নিয়েছে, তোমার জমি চলে গেছে, 20 বছর পরেও যদি সেই জমি জেগে ওঠে, তুমি যদি মালিক হয় তোমার মালিকানা সেখানে থাকে 20 বছর পরে। তারপরে হলে পরে সেটা রাষ্ট্রে। আমরা মনে করি সেটাও চেঞ্জ হওয়া উচিত, যখনই উঠবে তখনই মালিকের হওয়া উচিত। 2000 সালে একটা আইন হলো 12 নম্বর ধারা। 12 নম্বর ধারাতে বলা হলো যেই মুহূর্তে জমিটা পড়ে গেল সেই মুহূর্তে সেটাকে বলা হয় গাং শিকস্তি। ওখানে একটা কথা আছে গাং শিকস্তি আর পয়স্তি। গাং শিকস্তি বলা হয় মানে সেটা নদীতে যেই পড়ে গেল পুরো ওটার দখল চলে গেল রাষ্ট্রের হাতে, তোমার আর কোনো ওই 20 বছরের গল্প টল্প সব শেষ। কিন্তু তারপরে কি হয়েছে, অনেক জমি তারপরে জেগে উঠেছে, মানুষ নিজের মতো করে গিয়ে ওখানে চাষবাস করেছে নিজেদের মতো করে, সেটা নিয়ে প্রচুর ঝামেলা মারামারি এসব হয়। এইটা একটা দিক। কিন্তু এই যে জমি চলে গেল, সেখানে তো জমি না, যে বুথের তারা একটা স্কুল ছিল, ধরো আমি একটা বলছি অলিটোলা প্রাথমিক স্কুল, আমি নাম করেই বলছি, অলিটোলা প্রাথমিক স্কুলের সেখানের যে মেম্বার যতজন ভোটার ছিল, ওই প্রাথমিক স্কুলটা জলে চলে গেছে। এবার তারা তো 2002-এর পরে গেছে, 2002-এ এসআইআর হয়েছে, তো 2002-এর আগেই গেছে, ওটা 2001 ফেকে চলে। এটা চলে যাওয়ার ফলে এখন তারা কিন্তু 2002-এ ভোট দিয়েছে বা 2003-4-এ ভোট দিয়েছে। এখন যখন লিস্ট মেলানো হচ্ছে 2024-এ তারা ভোট দিয়েছে ওই অলিটোলা থেকে এসে বাঙ্গিটোলা বলে একটি জায়গাতে, ফিল্ড বলে একটা জায়গা আছে, সেখানে আছে ওরা। সেখানে ওরা যে নতুন ভোট কেন্দ্র হয়েছে সেখানে ভোট দিয়েছে, কিন্তু অলিটোলা যে বুথটা সেটা নেই। 2002 সালে ওখানে এসআইআর হয়েছে, তাদের নামগুলো তখন ছিল। অদ্ভুতভাবে এইটাই বলছি যে মারাত্মক জিনিস করছে কমিশন আগুন নিয়ে খেলছে। 2024 সালের সাথে বা 25 সালে যে আপডেট হয়েছে, সেই আপডেটের যে তালিকা তার সাথে যখন 2002 মেলাচ্ছে, দেখাচ্ছে যে অলিটোলা প্রাথমিক স্কুলের ইয়েতে অনলাইনে আসছে, তুমি প্রিন্ট আউট নাও, প্রথম পাতাটা আছে যে পাতায় লেখা আছে যে কোন আছে, কোন বুথ,
কোন পার্ট এগুলো লেখা আছে, কোন বিধানসভার অন্তর্গত, মানিকচক বিধানসভা অন্তর্গত সেগুলো লেখা আছে। আর তৃতীয় পাতাটা আছে, তৃতীয় পাতাটাতে ওই যিনি আধিকারিক, ইলেকশন আধিকারিক, তিনি সই করবেন সেই জায়গাটা আছে। মাঝখানে যেখানে তালিকাতে নামগুলো, ভোটারদের নাম থাকবে, সেগুলো সাদা। তার মানে কি, তুমি এটা সাদা করলে কী করে? তুমি যদি ওইটা তোমার তালিকা আপডেট করো, তো তোমার তালিকাতে তো নামগুলো আছে। আমাদের কাছে ইনসিডেন্টালি হয়েছে কি, ওখানকার মানুষের একটা অভ্যাস আছে, কাগজপত্র জমিয়ে রাখার চেষ্টা করে, কারণ যখন তখন ভাঙানো হবে, কাগজপত্রগুলো নিয়ে চলো। কোন কাগজ যাচ্ছে জানে না, কিন্তু কাগজপত্রগুলো নিয়ে সে সরবে। সেই কাগজপত্র আমরা দিলাম 2002-এর যে ওই যে ভোট কেন্দ্র, ওই একই পার্ট নাম্বার, একই জায়গা, একই স্কুল, তার যে ফিজিক্যাল ভোটার লিস্টটা, প্রিন্টেড ভোটার লিস্ট, তাতে দেখছি নাম আছে সেখানে, কিন্তু এখানে এসে দেখছি যে নামগুলো নিয়ে সাদা পাতা। এই যে এইটা করা আমাদের নির্বাচন কমিশন অধিকারী নয়। কারণ নির্বাচন কমিশন তার মানে কেউ না কেউ ওকে ইনফরমেশন দিচ্ছে যে ওইটা জলে চলে গেছে, মানে ওটা এখন গামশিকস্তি হয়ে গেছে, সুতরাং ওইটা আর উপরে আর কারোর কোনো অধিকার নেই, সুতরাং ওই ভোটারদের আর কোনো অস্তিত্ব নেই বলে ধরতে হবে, সে সাদা করছে। আমরা এইটা হচ্ছে ইউনিক ব্যাপার। প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে ওখানকার যারা আছে, মানে মুসলিমরা তো 100% বলতে পারি, হিন্দুদেরও 98-99% লোক, তাদের সমস্ত কাগজপত্র, সমস্ত দলিল দস্তাবেজ সব আছে, কিন্তু অদ্ভুতভাবে 2002-এর লিস্টে নাম দেখাচ্ছে না। 1998 সেই নাম যে ভোটার লিস্ট, তার মধ্যে ওদের নাম আছে, 1999 নাম আছে, 97 নাম আছে। তার মানে এই যে ইউনিক সমস্যাটা, এইটা আমরা মনে করছি এরা জানেই না, ইলেকশন কমিশন জানেই না, বোঝেই না। আমরা এইটা নিয়ে ইলেকশন কমিশনকে আগামী 4 তারিখ ওই দিনই আমরা প্রেস কনফারেন্স করব, সেই মানুষগুলোই আসবে। কিন্তু এই জিনিসটা এখানে একরকম আছে। আবার যারা ধরো বাংলাদেশ থেকে এসছে, যাদেরকে আসলে আমরা বারবার করে বলছি মুসলিম ভয় দেখিয়ে আসলে লক্ষ্য কিন্তু হচ্ছে হিন্দু মতুয়া, হিন্দু দলিত, এদেরকেই কিন্তু আর এরা লক্ষ্য করছে। যদি তুমি এনআরসির সময় দেখো, 50 বা 54 জন বোধহয় মারা গেছিলো, তার মধ্যে মুসলিম কজন, খুব বেশি হলে 4 জন হবে, সবই তো হিন্দু জনগোষ্ঠীর মানুষ। ডিটেনশন ক্যাম্পে যারা ছিল, ওখানে ডিটেনশন ক্যাম্পে যারা ছিল আসামে, তার সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর মানুষ। এবারে যে আত্মহত্যার ঘটনা ঘটছে, 4টি মৃত্যু হয়েছে, একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই 4টে মৃত্যুর 4টেই হচ্ছে অমুসলমান। তাহলে এইটার পরিষ্কার এরা যেটা করতে চাইছে, মুসলিমদের ভয় দেখে মুসলিমদের টাইট দেবে, এই একটা ভাবনা তৈরি করে, আসলে কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে এই মতুয়া, দলিত, এই মানুষগুলো। এবং আমি তোমাকে বলছি, আজকে যে ভয়ঙ্কর খেলা খেলতে আরম্ভ করেছে, এটাও কিন্তু মতুয়াদেরকে বুঝতে হবে। ধরো গত 1 মাস ধরে একটা কথা খুব চালু হচ্ছে, প্রথম আমাদের বিরোধী দলনেতা বলল, তারপর এটা কথাটা খুব চালু হয়েছে, সেটা হচ্ছে মুসলিমরা ওখান থেকে এসে এখানে হিন্দু সেজে গিয়ে সমস্ত। তার মানে যে সমস্ত মতুয়াদেরকে উপাসে পাঠানোর চেষ্টা করাবে, যাদেরকে বাধ্য হবে, তারা প্রমাণিত হয়ে যাবে যে তারা সব মুসলমান, আসলে তারা সব মুসলমান, এখানে এসে হিন্দু হয়ে গেছিলো। এই যে ন্যারেটিভটা তৈরি করছে, এই ন্যারেটিভটা মারাত্মক। এবং এই যে 1-1.5 কোটি যে ভোটার আছে বলে ওরা, মতুয়ারা যারা বলে, আমি জানি না সংখ্যাটা কতটি, 1.5 কোটি বলেন ওরা, সেইটা এরা তো পুরোটাই ভালনারেবল একটা অবস্থায় দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এদের অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে। আমরা বলছি এইটার বিরুদ্ধে যদি আজকেও না দাঁড়িয়ে, আজকেও যদি ওই সিএ ক্যাম্পে গিয়ে ভিড় করে, এদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এইটা আমরা মনে করছি, এইটা এখানকার সমস্যা এটাও আছে। আজকে আরেকটা ঘটনা শুনলাম, সেটা হচ্ছে যে বাবা এবং সেটা তুমি নামও, তাকে হয়তো চেনো, মৈনাককে নিয়ে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। মৈনাকের মাকে আর মৈনাকের দাদুকে স্বামী স্ত্রী দেখানো হয়েছে। এইটা তো হয়েছে 2002-এর লিস্টে। তার মানে এটার দায় কে নেবে? মৈনাকের দাদুকে মৈনাকের মায়ের স্ত্রী বানানো, মৈনাকের পিসিকে মৈনাকের ঠাকুরদার সাথে স্বামী স্ত্রী বানানো হয়েছে। মানে যে লিখেছে, কোথায় লিখেছে, কি বুঝেছে, কিচ্ছু জানে না। এই যে আপডেশনের কাজটা হয়, আমরা যেটা এখন বলছি সব জায়গাতে, আমরা যখন প্রথম দিন 11ই অগস্ট
আমরা ইলেকশন কমিশন অফিসে গেলাম, এখানে সিইও অফিসে গিয়ে আমরা এখানে ডেপুটি সিইওর সাথে দেখা করলাম। উনি আমাদের বললেন যে জানুয়ারি মাসে প্রত্যেক বছর জানুয়ারি 1 তারিখে ম্যান্ডেটরি এটা যে ভোটার লিস্ট প্রকাশ করতে হবে, আপডেটেড যে ভোটার লিস্ট। এই আপডেটেড ভোটার লিস্টে ওরা বললো যে 12 লাখ মানুষ বাদ গেছে। আমি বললাম 12 লাখ মানুষের ক্যাটাগরি কী? তো বললো যে 12 লাখের মধ্যে 90% হচ্ছে মৃত ভোটার, মানে 10% হচ্ছে যারা হচ্ছে শিফট করে গেছে। এটা হচ্ছে এই 2025-এ 1 জানুয়ারি ওদের যে ডসিয়ারের কথা বলছিলাম, সেই ডসিয়ার অনুযায়ী 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 অগস্ট, 1 অক্টোবর, এই 4টে দিনে 4টে সময়ে আপডেট করে বার করা হয়। এটা প্রত্যেক বছর করা হয়। তাছাড়াও কোনো নির্বাচনের আগে, এমনকি কোনো উপনির্বাচনের আগেও ওই রিভিশন করা হয়, আপডেট করা হয় ওটা। এত কিছুর পরে হোয়াই দিস ইন্টেন্সিভ? এবং যেটা তোমার আইনের মধ্যে নেই, যেটা তুমি বলেছো, ওদের যেটা বলেছে, যেটা হ্যান্ডবুক আছে ওদের 2011 বিএলওর হ্যান্ডবুক, আর 2012 হচ্ছে বিএলও হ্যান্ডবুক, আর 2011 হচ্ছে 2012 ইয়ারও, 2011 হচ্ছে বিএলও, এবং 2012 যে হ্যান্ডবুক সেটা আবার 2023-এ আপডেট করেছে ওরা। সেখানে পরিষ্কার লেখা আছে রিভিশন, বলছে স্পেশাল রিভিশন হতে পারে, আইনে বা ইয়েতে নেই, স্পেশাল রিভিশন হতে পারে। কিভাবে হবে? ওই যে সামারি রিভিশন বা ইন্টেন্সিভ রিভিশন বা পার্টলি সামারি পার্টলি ইন্টেন্সিভ, এই রিভিশনগুলোকে ক্লাব করে হবে, মানে একটা জগা খিচুড়ি বানিয়ে হবে। পেয়েছো কি তোমরা? এটা জগা খিচুড়ি বানাবো আমরা ওখানে। এবং সেইটা করে আমরা এখনও বলছি তো, ওরা একটাও এসআইআর এখন অবধি হয়নি, এসএসআর হয়েছে, একটাও এসআইআর এখন অবধি হয়নি। তো সেটা আমরা চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে ওরা রিফিউট করুক, আমাদের নামে মামলা করুক যদি প্রয়োজন পড়ে। আমরা তো বলছি আমরা এবার মামলা করব। মামলা তো একটা হয়েছে শুনেছি, এডিআর থেকে করেছে। এডিআর থেকে যেটা করেছে সেটা হচ্ছে সাংবিধানিক বৈধতা নেই, সাংবিধানিক বৈধতা নেই যে সেটা হয়ে গেছে, সেটা হয়েছে। কিন্তু এই যে কি বলে, আমরা যে কথাগুলো বলছি যে তুমি এসআইআরই করোনি, তুমি এসআইআর করতে পারো না, আর তুমি এসএসআর করেছো, তুমি কোনো যুক্তি দেখাতে পারছো না তুমি কেন এসআইআর করছো। এই ক্ষেত্রে আমার মনে হয় যেটা, যেমন যদি পরিষ্কার হয়, এখন তো নোটিফিকেশান বেরিয়েছে এসআইআর, ওরা এই যে 13খানা এসআইআর করেছে, বিহারের সময় বললো 13টা, এখন বলছে 9খানা, এখন বলছে 9টা এসআইআর করেছে, 13 থেকে 4টে কমে গেছে ইতিমধ্যে, নির্বাচন কমিশনে বলছে। তোমরা ওই যে এসআইআরগুলো, তার নোটিফিকেশানগুলো পাবলিক করো। তোমার ওই 2002-এর নোটিফিকেশন, 2003-এর নোটিফিকেশান বিহার, সেটাও আরটিআই করে সুপ্রিম কোর্টের চাপের মুখে পড়ে তুমি বার করেছো, যেটা পড়লেই বোঝা যায় যে গোলমালটা কোথায়। আমরা বলছি এইগুলোকে বন্ধ করাতে হবে, এবং এগুলো বন্ধ করার ক্ষেত্রে তোমাদের মতো যারা এই বিভিন্ন জায়গাতে প্রচারগুলো করছে, এই প্রচারটা আরও তুঙ্গে নিতে হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই আন্দোলন বহুধা বিভক্ত হয়ে রয়েছে। 2019-এর পর, 2019-এর 21 ডিসেম্বর একটা ঐক্যবদ্ধতাও, তুলনামূলক ঐক্যবদ্ধ, ওর পরেই ভেঙে যায়, ওর পরে বহুধা বিভক্ত। এবং আজকে এসআইআর নিয়ে ইতিমধ্যে আমি প্রশ্নের মধ্যেই বললাম, একটা সেকশনকে ধরে একটা পক্ষ রয়েছে, সেখানে রিপ্রেজেন্টেশনের প্রশ্ন আছে। আবার নাগরিক আন্দোলনের পর্যায়ে যারা কাজ করছেন তাদের মধ্যেও অনেক বিভাজন। তো কীভাবে ঐক্যবদ্ধ আন্দোলন হতে পারে? কারণ আগামী দিনটা তো খুব সংকটের আসছে বাঙালির জন্য, বুঝতেই পারছেন। মানে এরপর তালিকা ইত্যাদি হলে আরও মানুষের মধ্যে আতঙ্ক, ইন্টেন্সিটি। আমাদের কাছে এটা খুব পরিষ্কার, আমরা খুব পরিষ্কার একটা কথা বলি, মানে আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। আসলে এই যে শাসকের যে আক্রমণ না, সেই আক্রমণ সিটিজেন যারা আছে, নাগরিক যারা, আমজনতা, তাকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করে। এবার আমি এক নেতা, আমি ঐক্যবদ্ধ হতে চাইছি, আর তুমি এক নেতা, তোমার সাথে যেতে চাইছি কি না, ইট ডাজেন্ট ম্যাটার। মানুষ তখন বলবে যে এটা। এবং এর উদাহরণ আমি একটা দিই সব সময়। আমি আমার জীবনে বহু মিছিল হেঁটেছি। আমি ছোটোবেলা থেকে দুর্গাপুরে 1966-তে আশিস জব্বর মারা গেছিলেন, আশিস জব্বর শহীদ হয়েছিলেন। সেই শহীদ হওয়ার পরে যে মিছিল হয়েছিল, সেই মিছিল হেঁটেছি আমি। সেই মিছিল হাঁটা, বিভিন্ন মিছিল, নন্দীগ্রামে মিছিল থেকে আরম্ভ করে বহু মিছিল দেখা মানুষ আমি। সেখান থেকে দাঁড়িয়ে বলছি, 14ই ডিসেম্বর 2019 আমরা হরিশ্চন্দ্রপুরে মিটিং করে চাঁচলে এসেছি। চাঁচলে একটা মিছিল করা হবে, কিছু ইয়াং ছেলে যাদের গড় বয়স হবে 22-23 বছর বয়স,
তারা বলেছে তারা একটা মিছিল করবে। আমরাও বলেছি যে তখন তো আমরা দৌড়ে বেড়াচ্ছি সব জায়গায় যেখানে যা করা যায়। তো এই মিছিলটা করার জন্য আমরা গিয়ে ওরা একটা, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ অন্য স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ ল পড়বে বলে ঠিক করছে, তার প্রিপারেশন নিচ্ছে। ওরা একটা হস্টেলে থাকে। সে হস্টেলে গিয়ে আমাদেরকে খেতে দিল এবং ওখানেই থাকতে বললো যে আমরা লোকজন এলে তার সামনে থেকেই শুরু হবে মিছিলটা। তো ছেলেগুলো 22-23 বছরের ছেলে, তো কোনো দিন কোনো মিছিল করেনি, শুধু এনআরসির বিরুদ্ধে কিছু করতে হবে বলেই করা। ওরা মাঝে মাঝে এসে মুখ চুন করে বলছে লোক তো হচ্ছে না। 2:30-4টের সময় মিছিল শুরু হওয়ার কথা, 2:30টার সময় এসে বলল না 50 লোক হয়েছে। 3টে নাগাদ এসে বলল না, 3টে, 3:15 এরকম সময় এসে বলল যে না প্রায় 200-300 লোক হয়েছে। আমরা যারা 20-30 জন 50 জন লোক হলে পরে আমরা মনে করি স্কোয়াড মিছিল করা যাবে, আমাদের কাছে 300 লোক অনেক বেশি। যদিও তখন এনআরসির বহু মিছিল করছে, অনেক বড় বড় মিছিল, কিন্তু বড়। আমার জীবনে প্রথম 3:30টার সময়, যে মিছিল 4টের সময় শুরু হওয়ার কথা, 3:15টার সময় আমার সাথী আমরা গিয়ে নিচে নামলাম, তারা মাইক ধরলো, ধরে পিল পিল করে চারদিক থেকে মানুষ এসে যে মিছিল 4টে শুরু হওয়ার কথা সেই মিছিল 3:30 শুরু করিয়ে দিল। যে মিছিল শুরু বলেছিল যেটা শুধু 1/2 কিলোমিটার শুধু যাতায়াত করে ঘুরে আসবে, সেই মিছিলটা সারা ওই খুব ছোট শহর চাঁচল পুরো ঘুরে বেড়ালো। তার মানে মানুষ যদি চায় না, তুমি নেতারা কি মনে করছে না করছে, তুমি থাকতে পারো থাকো, নইলে রাস্তা মাপো, সোজা কথাই বলে দেবে। সুতরাং মানুষ ডিসাইড করে দেবে কী হবে না। এবং আমার নিজের বিশ্বাস এসআর মানুষকে আবার ঐক্যবদ্ধ করবে, এসআর মানুষকে আবার রাস্তার লড়াইয়ে নামাবে, এসআর মানুষকে নিয়ে এমন লড়াই গড়ে তুলবে যে ফ্যাসিস্টটা কাঁপবে ভয়ে। আমি বলছি তোমাকে মিলিয়ে নিও, এরা কাঁপবে আমাদের ভয়ে।